আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে যমুনাতে যে নৈশভোজের আয়োজন হয়েছিল, সেই নৈশভোজ কি ভোজের জন্য নাকি নিজেদের আত্মরক্ষার পথ তৈরি করার জন্য একটা আয়োজন? এখন আপনাদের মনে নানান রকম সন্দেহ ফন্দেহ থাকতে পারে যে এই যে কাণ্ড কারখানা ঘটছে, এই কাণ্ড কারখানায় কি কি আলোচনা হতে পারে। এখন দেখুন, মোহাম্মদ ইউনূস, আমি বরাবরই বলেছি, মোহাম্মদ ইউনূসের ছেড়ে যাওয়া জুতোয় এরা পা গলিয়ে দিয়েছে বিএনপি সরকার। মোহাম্মদ ইউনূসও এরকম, যখন পেঁচে পড়তেন না, তখন সবাইকে নিয়ে একটা সর্বদল বৈঠক ডাকতেন, কি করা যায়, অমুক করা তমুক করা যায়, আলোচনা ফালোচনা হলো, তারপর উনি ওনার মতোই কাজকর্ম করতেন। এক্ষেত্রেও তার পদাঙ্ক অনুসরণ করে আমাদের তারেক রহমান সাহেব সেই নৈশভোজের আয়োজন করেছেন, কি না শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ঠেকাতে হবে। এখন ঠেকাবেন কি করে? দেখুন, একটা রেজিম পরিবর্তন হয় সেটা হচ্ছে মানুষকে সঙ্গে নিয়ে। একটা বিপরীতমুখী একটা স্রোত যখন বয়, তখন সেখানে একটা রাষ্ট্র, বাইরের রাষ্ট্র, তারা অর্থ করে দিয়ে সেটাকে আরো শক্তিশালী করে রেজিম চেঞ্জটা করিয়ে দেয়। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে, যে তারা কি ভুল করেছে। শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে তিনি অনেক দোষ করেছেন, তিনি নিজেও স্বীকার করেছেন, সরকার চালাতে গেলে ভুল ত্রুটি হয়ে থাকে। কিন্তু এবার আপনাদের আর সুযোগটা নেই, কারণ মানুষ আপনাদের সঙ্গে নেই। আপনারা যদি মনে করেন রেজিম চেঞ্জ করার ব্যাপারে পাকিস্তান আপনাদের সাহায্য করবে, পাকিস্তানের এখন যা অবস্থা, পাকিস্তান এদিক ওদিক চাইতে পারছে না। আর আমেরিকা তো ইরান নিয়ে ব্যস্ত আছে, ফেঁসে আছে বলবো না, ব্যস্ত আছে। সেটা একটা অন্য গল্প, সে আমি পরে বলবো। ইরানের যুদ্ধ কেন চালিয়ে যাচ্ছে সেই গল্প পরে বলবো। তো এখন তাহলে আপনাদের সাহায্য কে করবে? কে? তুর্কি। তুর্কির পেছনে গ্রিস এবং সাইপ্রাসকে লাগিয়ে দেওয়া হয়েছে, আমি আগেও বলেছি। তাহলে রয়ে গেল চীন। এই মুহূর্তে ভারতের সঙ্গে চীনের যা সম্পর্ক, এবং খুব সম্ভবত, আমি আগেও বলেছি এখন আবার বলছি, শি জিনপিং এবং পুতিন একত্রে এই বছরেই এখানে আসবেন, মানে ভারতবর্ষে আসবেন। আপনাদের মনে আছে একটা সম্মেলনে তিন মূর্তি হাতে হাত দিয়ে গল্প করছে, আর শাহবাজ শরীফ বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। যেমন শাহবাজ শরীফ, তেমনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা। এখন এই তিন মিলিত শক্তি, তাদের এখন প্রধান শত্রু হয়ে গেছে আমেরিকা। তাদেরকে বঙ্গোপসাগরের দিকে, ভারত মহাসাগরের দিকে আসতে দেবে না। রাশিয়াও তো এর মধ্যে রয়েছে। ফলে আপনাদের সাহায্য করবে কে? রেজিম চেঞ্জ তো দূরের কথা, কেউ রেজিম চেঞ্জ করার জন্য আপনাদের টাকা পয়সা দেবে না।
আর আপনাদের রেজিম চেঞ্জ করার ক্ষমতাও নেই। দেশের মানুষ যখন বিগড়ে যায় না, তখন আপনি তাকে আর সিধে করতে পারবেন না। তো আপাতত আপনাদের মিটিং ফিটিং যা যা হচ্ছে, নৈশভোজ শৈশভোজ, চিংড়ি, পোলাও, কাটলেট, হ্যাঁ, একেবারে কাশির দোরমা থেকে আরম্ভ করে সব কিছু তো খাওয়া হচ্ছে। যত না খাওয়া হচ্ছে তার থেকে বেশি টেনশন হচ্ছে, টেনশনে পেট ভরে যাচ্ছে। এই মুহূর্তে যা অবস্থা, আওয়ামী লীগ একেবারে সংগঠিত হয়ে তারা ভেতরে ভেতরে অপেক্ষা করছে, জাস্ট অপেক্ষা করছে। একটা সঠিক সময় আসবে যখন তারা দল বেঁধে ঝাঁপিয়ে পড়বে। এবং আমি এটাও বলে দিচ্ছি, শেখ হাসিনার ফেরার সময় কিন্তু ডিসেম্বর নয়, তার অনেক আগে, অনেক আগে। উনি ডিসেম্বর অব্দি অপেক্ষা করবেন না, একটা সময় নিয়ে রেখে দিয়েছেন ডিসেম্বর অব্দি, তার অনেক আগে। তবে হ্যাঁ, তার প্রাণের ঝুঁকি আছে। বিশেষ করে পাকিস্তান তাকে মারার চেষ্টা করছে, এ খবর আমাদের কাছে আছে। পাকিস্তান চাইছে শেখ পরিবারকে একেবারে বাংলাদেশের বুক থেকে সরিয়ে দিতে। কতটা সফল হবে, কতটা সফল হবে না, সে তো বিতর্কের বিষয়। কিন্তু ভারত যে নিরাপত্তা বলয় একটা তৈরি করছে, সে বলয় ভেঙে ঢোকা খুব মুশকিল। আর ভয় হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগের ভেতরে যদি ঘাতক আওয়ামী লীগ গুপ্ত যদি ঢুকে থাকে, এবং যেভাবে ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে, সেখানে যদি একটা মানব বোমা বিস্ফোরণ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিপদ কিন্তু আছে। এটা ভারতবর্ষ শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছে। আচ্ছা, কালকে আপনাদের দেশে একটা খবর খুব রটেছে যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে আমাদের এখানে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে। খবরটা সম্পূর্ণ ভুল। আমাদের এখানে শেখ হাসিনা সর্বদল বৈঠক যে শনিবার দিন, রবিবার দিন হবে, সোমবার দিন বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে, রবিবার দিন হবে, এ কথা সবাই জানে। আমি ভিডিওতে বারবার বলেছি। এই সর্বদল বৈঠক তো ভেস্তেই গেল। সর্বদল বৈঠক তো কমপ্লিট হলো না। মোদি তো বেরিয়ে গেলেন এই নিটের পরীক্ষা সমীক্ষা নিয়ে, যেখানে সর্বদল বৈঠকই হলো না। আর সরকার আগেই বলে দিয়েছে, ডক্টর জয়শঙ্কর, যে হাসিনার ফেরার বিষয়টি তার নিজস্ব ব্যাপার। তাকে আশ্রয় দেওয়ার সময়তে আমাদের একটা সর্বদল বৈঠক হয়েছিল, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে দেশে ফিরে যাবেন, ভারতের সেখানে কিছু করার নেই। আর এখানে সর্বদল বৈঠক ডাকার কোনো অর্থও নেই। ফলে যে খবরটি আপনাদের ওখানে প্রচারিত হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে সর্বদল বৈঠক হয়েছে, এটা সর্বৈব মিথ্যে। এটা খুব ভবিষ্যতে প্রমাণ করবে। যদি হতো তাহলে আমি আপনাদের বলে দিতাম। যাই হোক, এরা যে ভয়ে কাঁপছে, গলা শুকিয়ে গেছে, সেটা এই যমুনার মিটিংয়ে আরও পরিষ্কার হয়ে গেল যে শিরদাঁড়ায় হিমেল স্রোত বইছে। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে কথা বলতে চাই, যমুনায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বৈঠক, রাজনীতিতে বড় অঘটন, ক্ষমতার খেলায় কার বিদায় কার আগমন। বাংলাদেশের রাজনীতির জল ঘোলা হতে শুরু করেছে খুব দ্রুত। পর্দার আড়ালে কি তবে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত? চারিদিকে কিসের আগমনী ধ্বনি? গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত একটি নৈশভোজকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উঠেছে তুমুল ঝড়।
যুগপৎ আন্দোলনে থাকা শরিক নেতাদের ক্ষোভ, ক্ষমতার অংশীদারিত্বের প্রশ্ন আর মনস্তাত্ত্বিক দূরত্ব সব মিলিয়ে প্রশ্ন উঠছে, দেশ কি আবার 2006 সালের সেই ইতিহাস পুনরাবৃত্তির দিকে এগোচ্ছে, নাকি এই নৈশভোজ শুধুই এক ফেয়ারওয়েল ডিনার? আজকের এই বিশ্লেষণমূলক ভিডিওতে আমরা প্রতিটি তথ্য ধরে ধরে ব্যবচ্ছেদ করব রাজনীতির পেছনের আসল রহস্য। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক নৈশভোজের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটের শীর্ষ নেতারা। কিন্তু এই খাবারের টেবিল শুধুই আপ্যায়নের ছিল না, ছিল ক্ষোভ ও হতাশা প্রকাশের এক মঞ্চ। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা নেতাদের মূল ক্ষোভের জায়গাটি হলো, সংসদ নির্বাচনের পর কথা ছিল জাতীয় সরকার গঠন করার, কিন্তু তা না করায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন তারা। নেতারা স্পষ্ট জানিয়েছেন, বিএনপির সঙ্গে শরিকদের এক মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। শরিকদের মনে এখন বিরাজ করছে তীব্র অবিশ্বাস, সন্দেহ, অনাস্থা এবং ক্ষোভ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন, প্রধানমন্ত্রী বা বিএনপির বর্তমান অবস্থানের কারণে এখন তারা জাতীয় সরকার গঠন করতে চান না। বৈঠক স্থলে এক নেতা তো সোজাসুজি প্রশ্নই করে বসেন, এটা কি শুধুই নৈশভোজ নাকি ফেয়ারওয়েল ডিনার? জবাবে অবশ্য প্রধানমন্ত্রী তা হেসে উড়িয়ে দিয়ে বলেছেন, এটা ফেয়ারওয়েল নয়, এটা ওয়েলকাম ডিনার। তিনি আরো স্বীকার করে নেন যে তাদের কিছু ত্রুটি ও ঘাটতি হয়েছে, যার জন্য তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন, শরিকদের সঙ্গে জুলাইয়ের চেতনা ও 31 দফা বাস্তবায়ন নিয়ে তারা একসঙ্গে পথ চলতে চান। যেখানে ঘাটতি আছে তা বিএনপি এবং সরকার উভয়কেই চিন্তা করতে হবে। সামনে শরিকদের সঙ্গে আবারও বসার প্রতিশ্রুতি দেন তিনি। এই নৈশভোজে নেতাদের বক্তব্য ছিল অত্যন্ত কড়া। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না স্পষ্ট ভাষায় একটি গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি কোনো ক্ষমতার অংশীদারিত্ব চান না। তারা যদি একা চলতে পারেন চলুক, কিন্তু যদি তারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হন তবে সেই ব্যর্থতার দায়ভার শরিকরা নেবে না, কারণ একটি সুন্দর ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য অসংখ্য মানুষ নাকি জীবন দিয়েছেন। অন্যদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকারের কিছু কাজের প্রশংসা করে পরামর্শ দিয়েছেন রাজনৈতিক কর্মসূচি বাড়ানোর। তিনি অর্থনৈতিক ক্ষেত্রে গৃহীত পজিটিভ উদ্যোগ এবং সরকারের গড়ে তোলা নতুন কাজের সংস্কৃতিকে মানুষ ইতিবাচকভাবে নিয়েছে বলে মন্তব্য করেন, কিন্তু একই সঙ্গে মুদ্রার উল্টো পিঠটাও তিনি ধরিয়ে দিয়েছেন। এই যে আমরা মাহমুদুর রহমানের কথা বলছি, মাহমুদুর রহমানের দলের দ্বিতীয় কোনো মানুষের নাম আপনি বলুন তো, বলতে পারবেন? কিংবা এই যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিশ্বাস করুন এই পার্টির সভাপতির নাম আমি জানি না। আমি রাজনীতি সচেতন মানুষ, সর্বক্ষণ সংবাদের মধ্যে থাকা মানুষ, কিন্তু সাইফুল হক যদি সাধারণ সম্পাদক হয়ে থাকে, সভাপতিকে এই মুহূর্তে আমি মনেই করতে পারছি না। কিংবা মাহমুদুর রহমান মান্না যদি জেএসডি, তার দলের নাম সম্ভবত জেএসডি, জাতীয় সমাজতান্ত্রিক দল, তার যদি প্রধান বা সভাপতি হয়ে থাকেন, সেটির সাধারণ সম্পাদককে আমি বলতে পারবো না। আপনি বলতে পারবেন? আপনারা কেউ না দেখে, গুগল না করে বা অন্য কিছু না করে কেউ একটু কমেন্ট করে বলুন তো যে বলতে পারবেন। আমার মনে হয় না কেউ পারবেন। সাইফুল হক সতর্ক করে বলেছেন যে রাজনৈতিক দিক থেকে সরকার মারাত্মকভাবে পিছিয়ে পড়ছে। সংস্কার, 31 দফা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে সরকার প্রতিনিয়ত সমালোচনার মুখে পড়ছে, কিন্তু সেসব সামাল দিতে পারছে না। সবচেয়ে বড় প্রশ্নটি তুলে সাইফুল হক বলেন, দেশ জুড়ে সরকার বা প্রশাসনের উপস্থিতি কিছুটা দেখা গেলেও মাঠ পর্যায়ে বিএনপিকে দেখা যাচ্ছে না। যুগপৎ আন্দোলনের শরিকরাও আর আগের মতো মাঠে নেই। তাহলে প্রশ্ন উঠে যায়, রাজনীতির আসল মাঠ কি তবে বিরোধী দল এবং জামাতের জন্য ছেড়ে দেওয়া হলো? বর্তমান এই পরিস্থিতি একটি জিনিস অত্যন্ত পরিষ্কার করছে, চারিদিকে এক ভিন্ন বার্তা বা আগমনী ধ্বনি উঠতে শুরু করেছে। আর এই পরিবর্তন দেখেই কি প্রধান রাজনৈতিক দল কিংবা বর্তমান সরকারি দল কিছুটা ভীতু হয়ে পড়েছে?
এই ভয় থেকে কি জামাত সহ ওয়ান ম্যান ওয়ান পার্টি বা নাম সর্বস্ব সব ক্ষুদ্র রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনার চেষ্টা চলছে? এখানে যদি আমরা জামাত ও অন্যান্য ছোট দলগুলোর প্রকৃত রাজনৈতিক শক্তির দিকে তাকাই, তবে হিসাবটা একদম পরিষ্কার। জামাতকে খুব বড় দল বলা হলেও বাস্তবে সারা দেশে জামাতের প্রকৃত সংসদীয় আসন রয়েছে মাত্র 3টি, আর অন্য ছোট দলগুলোর এককভাবে কোনো সংসদীয় আসনই নেই। এখন মূল প্রশ্ন হলো, জনভিত্তিহীন এই দলগুলোর সাথে শুধু সমঝোতা বা ঐক্য করে আর দুঃশাসন চালিয়ে বিএনপি কি দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে? ইতিমধ্যেই নতুন সরকার বা ব্যবস্থার প্রায় 6 মাস হতে চলল, কিন্তু দেশে কি প্রকৃত সুশাসনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে? বাস্তবতা অত্যন্ত করুণ। চারিদিকে এখনো মব জাস্টিস বা মব কালচার পুরোদমে চলমান। রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিপক্ষের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ এখনো পূর্ণাঙ্গভাবে কাজে ফিরতে পারেনি, 2 বছর হতে চলল। আইন শৃঙ্খলার অবনতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত পরশু লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশ বান্ধা হয়েছে, এমন হাস্যরসের উদ্রেক হয়েছে। অর্থাৎ পুলিশকে অ্যাটাক করে আসামি ছিনতাই করে নিয়ে গেছে, এমন অহরহ ঘটনা ঘটছে বিভিন্ন স্থানে। আর পুলিশ তো আক্রান্ত হচ্ছেই অহরহ। দেশের অর্থনীতি আজ ভেঙে চুরমার। সাধারণ মানুষের জীবনযাত্রায় কোনো আশার আলো দেখা যাচ্ছে না। এই যখন দেশের সার্বিক অবস্থা, তখন শুধুমাত্র বিএনপি এবং তাদের সমমনা ছোট দলগুলো মাঝে মাঝে একসঙ্গে ডিনার বা নৈশভোজ করলেই কি একটি সরকার বা রাজনৈতিক দল টিকে যেতে পারে? অতীত কিন্তু আমাদের ভিন্ন শিক্ষা দেয়। ইতিহাসের পাতায় একটু পেছনে তাকালে মনে পড়ে যাবে 2006 সালের কথা। সে সময় জোটগতভাবে বিএনপি জামাত চক্র বিভিন্ন বিতর্কিত প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, কিন্তু তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ একাই রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। সেই আন্দোলনের মুখে সরকার পতন ঘটে এবং একটা বিশেষ 111 সরকার গঠিত হয় এবং 2008 সালের নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 2008 পরবর্তী দীর্ঘ সময় ক্ষমতাকালে কিছু অনিয়ম ও দুর্নীতির কথা বাদ দিলে এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে আওয়ামী লীগ একটি অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীল বাংলাদেশ উপহার দিয়েছিল। কিন্তু আজ সরকার পতনের 2 বছর পর সেই স্থিতিশীলতা পুরোই অনুপস্থিত। আইন শৃঙ্খলাহীনতা, অর্থনৈতিক অস্থিরতা আর সামাজিক নৈরাজ্যে সাধারণ মানুষ আজ চরমভাবে অতিষ্ঠ হয়ে উঠছে। সুপ্রিয় দর্শক, ইতিহাস সাক্ষী জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে শুধুমাত্র ছোট ছোট দলকে সাথে নিয়ে রাজনৈতিক আসন বাঁচানোর চেষ্টা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। আজ 2 বছর হয়ে গেছে, এখনো পুলিশ নিষ্ক্রিয়, অর্থনীতি ধুঁকছে আর মব কালচারে দেশ বিপর্যস্ত। এই অবস্থায় শুধুই ড্রয়িং রুমের রাজনীতি আর নৈশভোজের আলোচনা দেশের এই সংকট মেটাতে পারবে কি? নাকি সামনে অপেক্ষা করছে আরো কোনো বড় রাজনৈতিক বিপর্যয়? সামনে কি হতে যাচ্ছে? বাংলাদেশ কি আবারও 2006 সালের মতো এক অনিশ্চিত রাজনৈতিক অচলাবস্থার দিকে হেঁটে যাচ্ছে, নাকি নতুন কোনো শক্তির উত্থান ঘটবে? মোদ্দা কথা, এভাবে একটা দেশ চলতে পারে না। আপনি যদি বাংলাদেশের একজন বিবেকবান মানুষ হয়ে থাকেন, আপনি বলতে বাধ্য হবেন যে দেশ আসলে চলছে না, দেশ থেমে গেছে, দেশের চাকা একদম স্থবির হয়ে গেছে। শিল্প নাই, অর্থনীতি নাই, বিদেশে কর্মসংস্থান নেই, শুধু নেই আর নেই। এই নেই মধ্যে একটা দেশ চলতে পারে না। কাজেই এভাবে দেশ চলবে না। বিএনপি যতই প্যাট সর্বস্ব ওয়ান ম্যান ওয়ান পার্টের লোকজনগুলোকে এক করুক, জামাতকে এক করুক, কিচ্ছু যায় আসে না, খুব বেশি স্থায়ী হবে না, এটি মনে হচ্ছে। এই ভয়টা পাচ্ছে বিএনপি, যার কারণে এই প্যাট সর্বস্বগুলোকে সাথে নিয়ে চলতে চাইছে। তারই অংশ ছিল গতকালকের ডিনার। এসব করে আসলে লাভ হবে না। চাই সুশাসন, চাই এগিয়ে যাওয়া, কিন্তু নেই সুশাসন, নেই এগিয়ে যাওয়া, পিছিয়ে পড়ছি, দুঃশাসন হচ্ছে। এর শেষ কোথায়? এর শেষের জন্য বাংলাদেশের মানুষ একটা নতুন দিনের প্রত্যাশা করে। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।